বাংলাদেশের রাজনীতির পরবর্তী ফেজ তৈরি হচ্ছে দোহা, দিল্লি, ওয়াশিংটন ট্রায়াঙ্গল থেকে। দোহা, দিল্লি, ওয়াশিংটন, মানে এর বাইরে, মানে এই দোহা বৈঠক এটিই বোঝালো, কিন্তু এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা এখান থেকেই নির্ধারিত হতে যাচ্ছে। দোহার মরুভূমির শহরে একটা গোপন বৈঠক হয়েছে। সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ, এবং সবচেয়ে বড় প্রশ্ন সেখানে উচ্চারিত হয়েছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? দিল্লি কাকে সাপোর্ট করবে? ওয়াশিংটন কি ইউনূস সরকারের উপর আস্থা হারাচ্ছে? আর কাতার, তারা কেন এই আলোচনায় জড়াচ্ছে? তাদের এত আগ্রহ কেন বাংলাদেশ নিয়ে? অনেকগুলো প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটি মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো ধারণা করি এখনো যা আসেনি বাংলাদেশের মিডিয়ায়, কিন্তু বিদেশি দু একটি মিডিয়ায় খবরটি বেশ সাড়া ফেলেছে। আপনারা জানেন, দিল্লি থেকে এসেই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান কাতারের দোহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। এই দোহা সফর নিয়ে আমরা ওই দিনই একটি কন্টেন্ট করেছি, চাইলে দেখে নিতে পারেন। এবার আসুন দোহা সফরের রহস্যটা আরো একটু খোলাসা করার চেষ্টা করি। প্রথমেই বলি, এবারের দোহা সফর কিন্তু সাধারণ সফর ছিল না খলিল সাহেবের জন্য, কারণ এবার দোহায় একই সময়ে তিনটি শক্তি হাজির হয়েছে বা ছিল। এক, ভারতের গোয়েন্দা এবং ফরেন অফিসের প্রতিনিধি। দুই, মার্কিন ডিপ্লোম্যাটিক টিম। এবং তিন, কাতার সরকারের কয়েকজন বিশেষ উপদেষ্টা। কি এমন জরুরি মিটিং ছিল যে তিন শক্তি জড়ো হতে হলো? জানা গেছে সবার টার্গেট কিন্তু বাংলাদেশ। কেন বাংলাদেশ? কারণ এই সময়ে এশিয়ার সবচেয়ে অস্থির পলিটিক্যাল হটস্পট হলো বাংলাদেশ। এজন্যই দোহার হোটেল ডব্লিউ রিটস এবং ডিপ্লোম্যাটিক ডিস্ট্রিক্টে হাই সিকিউরিটি রুম বুক করা হয়েছিল বা ব্লক করা হয়েছিল। উপলক্ষ এই বাংলাদেশ। এই বছরে তৃতীয়বারের মতো বাংলাদেশ নিয়ে ত্রিপাক্ষিক গোপন মিটিং হলো সেখানে। প্রশ্ন করতেই পারেন, কি এমন গোপন মিটিং, তাও আবার কাতারের দোহায় কেন? একটু ধৈর্য রাখুন, সংক্ষেপে সব খুলে বলছি। এই গোপন মিটিং এর এজেন্ডা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। এখানে উঠে এসেছে তিন দেশের অ্যানালাইসিস, তাদের বিশ্লেষণ এই বৈঠকের, যেটি আমি আপনাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করতে যাচ্ছি। এক, ভারত মনে করছে ইউনূস সরকারের উপর নির্ভর করলে তাদের বর্ডার, তাদের সিকিউরিটি এবং তাদের ট্রানজিট, এই ইন্টারেস্টগুলো ঝুঁকিতে পড়ছে। দুই, আমেরিকা চায় লং টার্ম স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। তারা আবার মডেলটা চায় শেয়ার্ড পাওয়ার স্টাইল, অংশীদারিত্বের, ক্ষমতার অংশীদারিত্বের একটা স্টাইল তারা চায়। এটি আপনি আমি আমরা কেউ চাই কিনা, এটি তো তারা চিন্তাও করে না, ধার ধারে না। তিন, এই জায়গাটাতেই কাতার মধ্যস্থতাকারী হতে চায়, কারণ তাদেরও কিছু স্বার্থ আছে। কি সেটা? রোহিঙ্গা, জ্বালানি এবং মানে বিশেষ করে এলএনজি এবং মিলিটারি লজিস্টিক্স ইস্যুতে তাদের স্বার্থ এখানে জড়িত। এ কারণেই কাতার ওপেনলি বলে ফেলেছে, বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি ছাড়া কোনো বিনিয়োগ বা নিরাপত্তা সম্ভব নয়। এটি তো 100% সত্যি কথা। এবং তারা বলছে, এটা রিসেট করতে গেলে, এটাকে যদি আপনি নবায়ন করতে চান, ঠিক করতে যান, পুনঃস্থাপন করতে যান, মানে সবকিছু ঠিক করতে যান, যেটি এখন ঠিক নেই বলে সকলেই আমরা বুঝতে পারছি, তারা বলছে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয়। কে বলছে এটা? কাতার বলছে যে এটা রিসেট করতে গেলে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, এই ইস্যুটাই ছিল এবারের বৈঠকের মূল এজেন্ডা বা মূল বিষয়। এবার দিল্লির বিশ্লেষকটা শুনুন। দিল্লি বলছে আওয়ামী লীগকে একেবারে বাদ দিলে বিপদ,
কারণ দিল্লি নিকট প্রতিবেশী, তারা কিন্তু আমাদের সম্পর্কে খোঁজখবর যা আছে তার ভিত্তিতে তারা কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে, বুঝতে পারে। এটা আমেরিকার পক্ষে, চীনের পক্ষে, রাশিয়ার পক্ষে অত দূর থেকে যতই গোয়েন্দা কার্যক্রম থাকুক সম্ভব নয়। কিন্তু তারা বলছে বিপদ আওয়ামী লীগকে বাদ দিলে। এক্ষেত্রে দিল্লি যুক্তি দিয়েছে, তাদের যুক্তিটা হচ্ছে এরকম, তারা বলছে এটা খুব ক্লিয়ার আর কি তাদের হিসাবে, বিএনপি, জামাত, ইসলামপন্থী এই কম্বিনেশন যদি হয়, এটি ভারত বলছে, ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ শক্তিশালী হবে, যেটি ভারত কখনোই চায় না, পছন্দ করে না, সহ্য করে না বা করবে না। এবং বলছে তারা সেনাবাহিনী বর্তমানে নিরপেক্ষ, মানে কোট আনকোট, মানে তথাকথিত নিরপেক্ষ, আবার নির্মম এবং মৌন, চুপচাপ আছে। মানে যখন চুপ থাকার দরকার তখন গরম, যখন গরম থাকার দরকার তখন চুপ, এরকম একটা অবস্থা। এই অবস্থায় পুরো রাজনৈতিক স্পেস, রাজনীতির মাঠ বা রাজনীতির জায়গাটা খালি হয়ে গেলে, শূন্য হয়ে গেলে, ভারত মনে করছে, দিল্লি মনে করছে এখানে অন্য শক্তি প্রবেশ করতে পারে। দেশি শক্তি, বিদেশি শক্তি, সন্ত্রাসী শক্তি, জঙ্গি শক্তি, নানান রকম। এই শক্তির ব্যাখ্যা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা ব্যাখ্যা করতে হবে। তাদের বিশ্লেষণ হলো আওয়ামী লীগকে পানিশ করা যাবে। বুঝবেন কথাটা, ভারত বলছে, দিল্লি বলছে যে প্রয়োজনে আওয়ামী লীগকে পানিশ করা যাবে, শাস্তি দেওয়া যাবে, কিন্তু এলিমিনেট করা নয়, নির্মূল করা নয়, বাদ দেওয়া নয়, এড়িয়ে যাওয়া নয়। কারণ তারা প্রেক্ষাপটটা বুঝতে পারছে। দিল্লি মূলত বলেছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি রিসেট হবে না, বরং অস্থিতিশীলতা বাড়বে। এটি কিন্তু সত্য কথা। এবং দোহা বৈঠকে ভারতের মূল অবস্থান ছিল এটাই, এই পয়েন্টটি তারা স্টিক করেছিল। এবার আমেরিকার বিশ্লেষণ শুনুন। আমেরিকা বলছে ইউনূস সরকার লং টার্ম টিকবে না। এটা তো আমরাও জানি লং টার্ম টিকবে না, লং টার্ম থাকতেও পারবে না, আমেরিকাও সেটা বুঝতে পারছে। এবং ওই বৈঠকে ওয়াশিংটনের একটা রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। ওই রিপোর্টে আবার উঠে এসেছে তিনটা বিষয়। কি কি? এক হচ্ছে দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন, কার? ইউনূসের। দুই, পলিসি কনফ্লিক্ট, কার? এটাও ইউনূসের। তিন, বাংলাদেশের এলিটদের আস্থাহীনতা। এটি কেন? ইউনূসের কারণে। আমেরিকা বলছে ইউনূস ইজ এ ট্রানজিশনাল ফিগার, নট এ লং টার্ম লিডার। মানে একজন ক্রান্তিকালীন বলুন বা অন্তর্বর্তীকালীন নেতা বা ব্যক্তিত্ব, তিনি কিছুতেই দীর্ঘমেয়াদী নেতা নন, লং টার্ম লিডার নন। এটি তার নট হিজ কাপ অফ টি। তাই আমেরিকা এখন দুটি পরিকল্পনা দেখছে, ভাবছে। একটি পরিকল্পনা তারা দেখছে, ধরুন এটা প্ল্যান এ। তাদের এই প্ল্যান এতে তারা বলছে ইউনূস সরকার প্লাস আওয়ামী লীগের অংশ প্লাস বিএনপির অংশ। এটা তারা বলেছে বটে, আমি যে সূত্র থেকে এটা জেনেছি, শুনেছি, আমার কাছে বিষয়টি কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য মনে হয়নি। যাই হোক, তারা হয়তো মেধাবী, তারা তাদের মতো করে চিন্তা করেছে। কারণ এটা এক ধরনের শেয়ার্ড স্ট্রাকচার, এবং বাংলাদেশ এরকম একটা শেয়ার্ড স্ট্রাকচারের মধ্যে এত অংশীদারিত্বের ভেতরে দিয়ে আমার মনে হয় না এক কদমও এগোতে পারবে। এরপর আসুন প্ল্যান বি আমেরিকার। এটা হলো আওয়ামী লীগকে আংশিকভাবে পুনর্বহাল করে একটি রিবুটেড রাজনৈতিক ব্যবস্থা, মানে একেবারে পুনর্নবায়ন, এরকম আর কি, নবায়ন একটি রাজনৈতিক অবস্থা তারা চায়। এটা নিয়ে আমি আজকে বেশি কথা বলবো না, চেষ্টা করব আগামীকাল আরেকটি কন্টেন্ট করতে, সেটাতে আমি খুলে আলোচনা করতে চেষ্টা করব। বিবিসি বাংলাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই রিবুটের সঙ্গে সেটাকে মিলিয়ে আমি একটি কন্টেন্ট করতে চেষ্টা করব। তখন যদি করতে পারি, আপনারা এটি দেখলে হিসাবটা মিলে যাবে, সবার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখা যাক কাতারের ভূমিকা। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। বাংলাদেশে কাতারের স্টেকটা কিন্তু বিশাল বড়। এর মধ্যে অন্যতম হলো ওই যে এলএনজি চুক্তি বললাম, জ্বালানির বিষয়, মিলিটারি কোঅপারেশন, আপনি জানেন অতি সম্প্রতি এটি নিয়ে বেশ সংবাদ দেখেছি আমরা। এছাড়া মধ্যপ্রাচ্যে, পুরো মধ্যপ্রাচ্যে 25 লাখের মতো বাংলাদেশি কর্মী আছে, এবং কাতারেও একটি উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে।
ভেতরে আরো কিছু কারণ হয়তো আছে, সব এক ভিডিওতে আমি বলতে চাই না, তাহলে আলোচনাটা জটিল হয়ে যাবে। শুধু এটুকু শুনে রাখুন, কাতার এখন মধ্যস্থতাকারী হতে চায়, যেমন তারা আফগানিস্তানে তালিবান এবং আমেরিকানদের মধ্যে করেছিল, মধ্যস্থতা করেছিল, এটি আপনারা জানেন। সেরকমটা তারা করতে চায় বাংলাদেশ ইস্যুতে। তাহলে কাতারের অবস্থান কি আজকের ইস্যুতে? কি বোঝা গেল? তারা বলছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ভারতের পাশে আরেকটি শক্তিকে পাওয়া গেল। তো আমি আসলে মূল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখা যাক এসব পয়েন্টের ভিত্তিতে এই বৈঠকে সিদ্ধান্তগুলো তারা কি নিয়েছে, কনক্লুশনটা তারা কোথায় টেনেছে। যতদূর জেনেছি বৈঠকের স্টেক হোল্ডারদের, মানে যারা যারা অংশ নিয়েছিল, তাদের কমন কনক্লুশন ছিল, এক, আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া যাবে না, বরং লিমিটেড রিফর্মড ফর্মে ফিরিয়ে আনতে হবে। এই জায়গাটিতেই হয়তো আওয়ামী লীগের মূল যারা নেতৃত্বে আছেন সেখানে হয়তো সংকট হবে। রিফর্মড ফর্ম বলুন, রিফাইন্ড ফর্ম বলুন, আমার মনে হয় এটি কতটা কাজ করবে আমি জানি না। আমি একজন ক্ষুদ্র বিশ্লেষক, রাজনীতি নিয়ে কথা বলি, পড়াশোনা করার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছেন কেউ কেউ মানবেন, এটি আমি কালকের কন্টেন্টে আশা করছি পরিষ্কার করবো ইনশাআল্লাহ। দুই, ইউনূস সরকারকে ট্রানজিশনাল ভূমিকার মধ্যে সীমিত করতে হবে, তাকে লং টার্ম ভিশন দেওয়া যাবে না, এটি যথার্থ চিন্তা। ইউনূস সরকারের ট্রানজিশন, মানে এই পিরিয়ডটা যত দ্রুত শেষ হবে বাংলাদেশের জন্য মঙ্গল, এটি বাংলাদেশের সাধারণ মানুষরাই অনেক আগে থেকেই বলতে শুরু করেছে। এটি বলবার জন্য, বুঝবার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, একজন রিক্সাওয়ালা, একজন সিএনজি চালক, একটি মুদি দোকানদার, একটি সবজির দোকানদার, বা খুচরা আপনার হকার, যারা মানে হকারি করে, যারা মাল ফেরি করে বেড়ায়, তারাও আসলে এই কথাগুলো এখন বুঝতে পারে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে। যাকে সেই আলোচনা। তিন, নির্বাচনকে একতরফা করা যাবে না, যেটার জন্য ইউনূস সাহেব উঠে পড়ে লেগেছেন, ব্যস্ত আছেন। এই দোহা বৈঠকে এই প্রাপ্তিটুকু যদি সত্যি হয়, এটি কিন্তু বড় প্রাপ্তি হবে। নির্বাচনকে একতরফা করা যাবে না, কারণ আওয়ামী লীগ বাদ পড়লে লড়াই হবে বিএনপি ভার্সাস জামাত ভার্সাস আর্মি। আসলে আমরা ভার্সাস কেন বলেছে আমি জানি না, আসলে এটি তখন লড়াইটা হবে নিজেদের ভিতরে, কামড়া কামড়ি হবে। বিএনপি সেখানে থাকবে, জামাত সেখানে থাকবে, সেনাবাহিনীও সেখানে একটি বড় স্টেক থাকবে বলে মনে করা হচ্ছে, কারণ সেনাবাহিনীরও অনেকের রাজনৈতিক লেভেল নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে ইদানিং। চার, ভারত, মার্কিন, কাতার একটি পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে। এই যে বললাম তিনটা শক্তি জড়ো হয়েছিল, এই তিন শক্তি একটা পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে, যেখানে থাকবে পুনর্বিন্যাসের কথা, যেখানে থাকবে পাওয়ার শেয়ারিং এর কথা, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রোল কি হবে সেটা স্পষ্ট করা থাকবে, সেনাবাহিনীর অবস্থান কি হবে সেটা নির্দিষ্ট করা থাকবে, সর্বোপরি আন্তর্জাতিক গ্যারান্টি, ওই যে মেনে নেওয়া, গ্রহণযোগ্যতা, ওই জিনিসগুলো থাকবে। আরো হয়তো দু একটি ইকুয়েশন থাকতে পারে, তবে মূল পয়েন্ট হলো এগুলো। এখন দেখা যাক এসব হিসাব নিকাশের ফলে বাংলাদেশে আসলে এগুলোর কি প্রভাব পড়তে পারে বা পড়তে যাচ্ছে। তো বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে তিনটা। এক হচ্ছে আওয়ামী লীগকে কোন ফরম্যাটে ফিরিয়ে আনা হবে, এটা কি ফুল স্কেলে, না সীমিত আসন দিয়ে পার্সিয়ালি, নাকি কোয়ালিশন। জানি এর কোনোটাই ফুল স্কেল ছাড়া মনে হয় কোনোটা এখানে কাজ করবে বলে আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মতামত, ভুল হলে ক্ষমা করবেন। দুই, ইউনূস সরকার কতদিন থাকবে, এটি নিশ্চিত হওয়া, ঠিক হওয়া খুব জরুরি। তিন, সেনাবাহিনীর নীরবতা, এই যে চুপচাপ থাকে, কথা বলে না, কি করবে, কি বোঝাতে চায়, এটিকে ডেলিভারেট কিনা, এই জিনিসটিও আসলে পরিষ্কার হওয়া দরকার। ইচ্ছাকৃতভাবে তারা এই কাজগুলো করছে কিনা, কারণ সেনাবাহিনী যা বোঝাতে চায়, যা করতে চায়, তা তারা যে মিন করে না, এটি বোঝা গেছে গোপালগঞ্জের কাণ্ড দিয়ে। ফলে তারা যা বলবে তা সহজেই কেউ গিলবে, এটি মনে করার কোনো কারণ নেই। যাই হোক, যা আলোচনা করলাম এর প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির পরবর্তী ফেজ তৈরি হচ্ছে দোহা
দিল্লি ওয়াশিংটন ট্রায়াঙ্গল থেকে। দোহা দিল্লি ওয়াশিংটন মানে এর বাইরে, মানে এই দোহা বৈঠক এটিই বোঝালো, কিন্তু এর বাইরে যাওয়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, আর বড় করব না, আমি চেষ্টা করেছি দোহা বৈঠকের একটা সংক্ষিপ্ত ইনসাইড স্টোরি বা ছবি আপনাদের সামনে তুলে ধরতে। কারণ কেন যেন আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা এখান থেকেই নির্ধারিত হতে যাচ্ছে। লক্ষণ আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তাই শেষ করবার আগে আপনার কাছেও জানতে চাই, আওয়ামী লীগ কি আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে, নাকি নতুন কোনো সমীকরণে নতুন কোনো জোট তৈরি হতে পারে? গতকাল শাহবাগে একটা খুব ছোট কিন্তু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। এই প্রথমবার এই জঙ্গি সরকার ক্ষমতা নেওয়ার পরে জঙ্গিদেরকে প্রতিরোধ করে বামরা সেখানে একটা অনুষ্ঠান করতে পেরেছে। আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন, ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া আছে, নিউজ মিডিয়াগুলোতে আছে, এবং হয়তো ভাববেন যে এরকম অহরহ ঘটনা তো সব জায়গায় ঘটেই যাচ্ছে। তৌহিদি জনতার আড়ালে বিভিন্ন জায়গায় এই অনাচার, যেটা ডক্টর ইউনূসের মব বাহিনী করেই যাচ্ছে, এটার সাথে গতকালকের ঘটনার আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুব সিগনিফিক্যান্ট, খুবই ছোট ঘটনা, কিন্তু এর প্রভাব অনেক বেশি। কারণ এই প্রথম এই তথাকথিত জুলাই যোদ্ধারা যে মব বাহিনী সারা বাংলাদেশে তাণ্ডব ঘটিয়ে যাচ্ছে, তারা শাহবাগের চেষ্টা করেও একটা অনুষ্ঠানকে পণ্ড করতে পারে নাই। অনুষ্ঠানটার ডাক দিয়েছিলেন নর্মালি আমাদের লেফটিস্ট অ্যাক্টিভিস্ট যারা আছেন, বামপন্থী, তারাও জুলাই যোদ্ধা, যদিও তাদেরকে কেউ পোষে না, বাট তারা তো মানে নিজেরা জুলাই আন্দোলনে ছিলেন, এবং তারা গানের আর্তনাদ বলে একটা অনুষ্ঠান করছিলেন। গানের আর্তনাদ করার পিছনে দুটো কারণ, হয়তো যেটা অফিসিয়াল কারণ সেটা হচ্ছে সম্প্রতি বল গোষ্ঠীর উপরে যে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ করা, এবং আনঅফিসিয়াল কারণ হয়তো তারা নিজেরাই আর্তনাদ করছেন গত 1-1.5 বছরে যে কি চিজ তারা বাজারে ছেড়েছেন এবং কি জঙ্গি সরকার তারা এনেছেন, সেটার জন্য আলাদা আলাদা গোপনে আর্তনাদ করা শেষ করে হয়তো দলবদ্ধভাবে আর্তনাদ করতে এসেছিলেন। বাট শেষ কথা হচ্ছে তারা একটা প্রতিরোধের চেষ্টা করছিলেন, এবং যথারীতি বাংলাদেশের যে কোনো জায়গায় এখন যদি আপনি ভালো কোনো কাজ করতে চান, সেখানের মধ্যে গিয়ে একটা মব বাহিনী উপস্থিত হবে, নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে, এবং এই বাটপারগুলা সব মিলে ওই একটা ভালো জিনিস, সেটা যাই হোক না কেন, সেটাকে তাণ্ডবের মাধ্যমে নষ্ট করে দিবে। সেখানে সেই চোঙ্গা নেওয়া জুলাই মঞ্চ, মানে জুলাইয়ের তো অনেকগুলো দোকান আছে, এই দোকানের দোকানের নাম হচ্ছে জুলাই মঞ্চ, তারা দুটো চোঙ্গা নিয়ে গিয়েছে এবং তারা আক্রমণ করার চেষ্টা করেছে, মঞ্চ ভেঙেছে, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন শিল্পী, সাংস্কৃতিক কর্মী, তাদের উপরে হামলা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই। শুধু টিকতে পারে নাই তা নয়, আমি যে জিনিসটা এখানে দেখলাম, এই অনুষ্ঠানের পরে তারা একটা মশাল মিছিল করেছেন, যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলেন, গানের আর্তনাদের আয়োজন করেছিলেন, তারা একটা মশাল মিছিল আয়োজন করেছিলেন যেখানে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। অনুষ্ঠান শুরুতে যে পরিমাণ লোক আমি ওখানে দেখেছিলাম, আপনারা জানেন আজকাল যে কোনো অনুষ্ঠানে সাধারণত 5 জন মঞ্চে বসে থাকেন, 50 জন মোবাইল সাংবাদিক থাকেন, আর আরো 5 জন গেস্ট থাকেন, এই মিলে 60 জনের প্রোগ্রাম। কিন্তু এইখানে বিশেষ করে এই সংঘর্ষের পরে, সেটাকে সংঘর্ষ বলেন বা প্রতিহত করার পরে, আরো সাধারণ মানুষ সেখানে গিয়ে যুক্ত হয়েছেন। এইটাই আমি বলছি সিগনিফিকেন্ট ঘটনা, কারণ এই ছোট ঘটনা একটা সময় বড় হবে, এবং আমার কাছে মনে হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধের একটা সিগন্যাল শাহবাগ থেকে আবার শুরু হলো। এই গানের আর্তনাদের যারা আয়োজন করেছিলেন তারা সাহসের সাথে সেটা করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র নেতা যারা আছেন, আমি তাদের অনেককেই দেখলাম সেখানে ছিলেন, তারা সাহসের সাথে এটা মোকাবেলা করতে পেরেছেন। এই ভয় ভাঙাটার প্রয়োজন আছে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই জিনিসগুলা কেন হচ্ছে? এই জিনিসগুলো সরকারের প্রত্যক্ষ মদদে হচ্ছে। কালকে এখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশ কিন্তু সাংস্কৃতিক কর্মীদেরকে বাঁচানোর কোনো চেষ্টাই করে নাই। এই মদতটা ডক্টর ইউনূস কেন দিচ্ছিলেন? আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, এই ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশ সরকার এখানে করছিল, এরও আগে থেকে, বহু বছর আগে থেকে, ইভেন খ্রিস্টপূর্ব 300 বছর আগে থেকে রোমান সাম্রাজ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে গ্ল্যাডিয়েটর ফাইট। গ্ল্যাডিয়েটর ফাইট হচ্ছে 2 জন মানুষ প্রাণপণে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, এবং একজন বিজয়ী হবেন এবং আরেকজনকে হত্যা করে ফেলা হবে। এটা এমন না যে গ্ল্যাডিয়েটররা সবসময় হত্যা করত, কিন্তু মূল স্পিরিটটা ছিল, আগ্রহটা ছিল একজন আরেকজনকে হত্যা করবে।
এইটা কেন তখন রোমান সাম্রাজ্যে পরিচিত ছিল? এটা কিন্তু কোনো সাধারণ স্পোর্টস ছিল না। যখন রাষ্ট্র ক্রাইসিসে পড়তো, যখন বড় একটা দুর্নীতি ধামাচাপা দেওয়ার প্রয়োজন পড়তো, যখন একটা নির্বাচন বা পপুলারিটির একটা চ্যালেঞ্জ তৈরি হতো, অথবা যখন জনগণের নাভিশ্বাস তৈরি হতো, জনগণ যখন টিকে থাকতে পারতো না, তখন রোমান সাম্রাজ্যে সম্রাটগণ বা তখনকার যারা বড় বড় পলিটিশিয়ান ছিলেন বা বড় ব্যবসায়ীরা ছিলেন, তারা এইটা স্পন্সর করতেন। এটার মাধ্যমে একটা উন্মাদনা তৈরি করা হতো, জন উন্মাদনা, একজন আরেকজনকে খুন করে ফেলছে, এটা দেখার জন্য চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হতো। এই উত্তেজনা অনেকদিন ধরে চলতো। এটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে প্রচারণা দিয়ে কতদিন চলতো, তারপর যখন এই গ্ল্যাডিয়েটর ফাইটটা হতো সেটা চলতো, এবং পরবর্তীতে এটা নিয়ে কথা হতো। এর মাধ্যমে মানুষকে মূল সমস্যাগুলো ভুলিয়ে দেওয়া হতো। এক্স্যাক্টলি সেম কারণে ডক্টর ইউনূস তার এই মব বাহিনী প্রথম থেকে শুরু করেছে, আসিফ নজরুল্লাহ শুরু করেছে, এবং সব জায়গায় ব্যাপক হারে মব তৈরি করে দেওয়া হয়েছে। যারা এই মব তৈরি করেছে, আপনারা দেখবেন যে মুষ্টিমেয় কিছু লোকজন তারা হঠাৎ করে তৌহিদি জনতা নামে 5 আগস্টের পরে এসে নাজিল হলো। 5 আগস্টের আগে জুলাই আগস্টের আন্দোলনের যে আইকনিক ছবিগুলো আমরা দেখি, সেই ছবিগুলোর মধ্যে এদের একজনও দেখবেন না, একটা লোককেও দেখবেন। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে দেখবেন, কিছু কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের দেখবেন, সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ দেখবেন, রিক্সাওয়ালা আন্দোলনে জড়িত আছে এটা দেখবেন, গৃহিণী জড়িত আছে সেটা দেখবেন, কিন্তু এই তৌহিদি জনতা বলে এখন যারা দোকানদারি করে এগুলারে আপনারা তখন দেখবেন না। কিন্তু একটা আন্দোলনের শেষে এরা এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং এদেরকে উৎসাহিত করে, প্রমোট করে ডক্টর ইউনূস এবং তার এই চেলাপেলারা বাজারে ছেড়েছে, বিকজ ওই গ্ল্যাডিয়েটের উত্তেজনা। এই উত্তেজনার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, নারী ইস্যু দমন করা হচ্ছে, মাজার ভেঙে ফেলা হচ্ছে, এই ভিন্ন মতের লোকজনকে আক্রমণ করা হচ্ছে, থানার ভিতরে নিয়ে নারী নির্যাতনকারীকে ঢুকানো হচ্ছে, এটাকে ফুলের মালা দিয়ে বের করে নিয়ে আসছে। এই যে মোল্লা গোষ্ঠীগুলো বের করে নিয়ে আসছে, এদেরকে যদি জিজ্ঞেস করেন যে 5 আগস্টের আগে তুই কোথায় কোথায় ছিলি ছবি দে, এরা একটাও দিতে পারবে না। কিন্তু এইটা প্রমোট করে রাখা হচ্ছে, এবং এইটা প্রতিরোধ করা যাচ্ছিল না, বিকজ একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং সাংস্কৃতিক বলয়ের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থকরা ছিল, বা আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ না বললেও প্রো মুক্তিযুদ্ধ, এবং এরা বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়ে এই মুহূর্তে বা কিছু নিজস্ব প্রতিরোধের জায়গা থেকে তারা আসলে ওইভাবে ভিজিবল ছিল না থাকার কারণে এই সন্ত্রাসী গোষ্ঠী গোটা বাংলাদেশকে ছেয়ে ফেলেছে। এবং বামদের যে একটা ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা এটাকে সবসময় প্রতিরোধ করে এবং বেচারারা মায়ের খায়, তারা যেহেতু এদের সঙ্গী বা এদেরকে তারা এনেছে, এবং হয়তো এটার পিছনে আমরা শুনেছি অনেক ধরনের, যাই হোক সেই প্রসঙ্গে না যাই, সুবিধা অসুবিধা ছিল, বিভিন্ন বেনিফিট তারা পাচ্ছিলেন, তারাও প্রতিরোধে আসছিলেন না। কিন্তু এইবার প্রথম মনে হলো কোনো না কোনো কারণে তারাও একটা আয়োজন করেছিলেন, এবং এই আয়োজনে এই জুলাই যোদ্ধারা গিয়ে আক্রমণ করে সুবিধা করতে পারেন নাই, কারণ এইবার পুলিশ নিরপেক্ষ ছিল। পুলিশ এই জুলাই যোদ্ধাদেরকে কোনো কারণে প্রমোট করে নাই। আমি জানি না ডক্টর ইউনূসের এই নতুন চালবাজি কী কারণে, নাকি এটা বিচ্ছিন্ন ঘটনা, আসিফ নজরুল্লাহ অন্য কাজে ব্যস্ত ছিলেন, ফারুকী অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে এই হামলাটা শাহবাগে তারা করাইতে পারেন নাই। কিন্তু এই বাটপার যেগুলা বিভিন্ন জুলাইয়ের দোকান খুলে বসেছে, যাদের আন্দোলনে থাকা প্রশ্নবিদ্ধ, যাদের জুলাইয়ের স্টেক হোল্ডার নিয়ে তারা আদৌ স্টেক হোল্ডার কিনা না প্রশ্নবিদ্ধ, এদেরকে এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে, এবং এই প্রতিরোধটা শুরু করেছে গতকালকের ঘটনা দিয়ে। আপনারা দেখবেন যে এই আক্রমণটা যে করেছে তার নামটা কি, তার নাম হচ্ছে আরিফুল ইসলাম তালুকদার। সে একটা জুলাইয়ের দোকানের মালিক, কোনো এক সময় সে ছাত্রলীগ করতো, মানে এনিওয়ে তখন তো সবাই ছাত্রলীগ করতো, তারপরে আমি শুনেছি সে ভিপি নূরের দল করতো, এবং সে কি পরিমাণ একটা লোক। 5 আগস্ট আপনাদের মনে আছে যখন বঙ্গভবনে আর্মি চিফ গিয়েছেন, রাজনৈতিক দলের লোকজন গিয়েছে, হুট করে ওইখানে 2টা সমন্বয়ক তৈরি হলো, মানে আন্দোলনের যা সমন্বয়করা ছিল যাদেরকে আমরা চিনি, আসিফ, তারপরে ধরেন যে হাসনাত, সার্জিস বা বাকি যারা, ইভেন আমাদের মাংস মাসুদ, এরা কেউ না। কিন্তু হঠাৎ করে একটা ছেলে এবং একটা মেয়েকে ওইখানে সমন্বয়ক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। আরিফুল ইসলাম তালুকদার হচ্ছে ওয়ান অফ দ্যাম। মানে একেবারে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এরা এই ধান্দার মধ্যে ছিল। সেই ধান্দার দোকান তারা একটা চোঙ্গা মাইক নিয়ে কালকে শাহবাগে এসেছিল, এবং সৌভাগ্য বলতে হবে লোকজনের যে তারা এখানে সুবিধা করতে পারেনি। আমি এটাকে সিগনিফিকেন্টলি দেখতে চাই, এবং এইটা দিয়ে আমি মনে করি যে এই প্রতিরোধটার প্রয়োজন আছে, এই প্রতিরোধটা শুরু করতে হবে। না হলে এইসব টাউট বাটপার, এইসব
তথাকথিত ফার রাইটিস্ট উগ্র গ্রুপ, তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ তাদের একক বাপের সম্পত্তি, সেটা যে না, এটা প্রমাণ করতে হবে এবং এটা বিভিন্ন রাষ্ট্র দলমত নির্বিশেষে করতে হবে, যার যার মতো করে করতে হবে। মানে যারা গানের আর্তনাদ করেছেন তারা তাদের মতো করবে, আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করব, কিন্তু যদি এদেরকে প্রতিরোধ করা না যায়, এই দেশ শেষ পর্যন্ত এই বাটপাটদের একটা বিচরণ ক্ষেত্র যেটা হয়ে গেছে, এটা দেখা যাবে, এটা স্টাবলিশ হয়ে যাবে, এরাই থেকে যাবে। ডক্টর ইউনূস চলে যাবে, কিন্তু সে কিছু জঙ্গি ছেড়ে দিয়ে গেছে, এই জঙ্গিগুলা ভবিষ্যতে আমরা এটার জন্য ভুগবো। এবং এই যে কিছু তথাকথিত আন্দোলনকারী জঙ্গিকে প্রমোট করে রেখেছে এই সরকার, এইটার বিপদ আমরা আগামীতে আরো অনেক অনেক বেশি টের পাবো। এবং এটা প্রতিরোধ করার জন্য শাহবাগের এই যে অনুষ্ঠানটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। আমি একজন নেত্রীর উক্তি দিয়ে এটা শেষ করতে চাই। যখন আমাদের বড় বড় রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক নেতারা এটা নিয়ে কোনো কথা বলে না, সাহস পায় না, তখন ছোট্ট একটা সংগঠন, নতুন ধারা বলে একটা সংগঠন দেখলাম, এটা বোধহয় রাজনৈতিক দল, তাদের একজন নেত্রী শান্তা নাম, উনি একটা প্রেস ব্রিফিং করেছেন। এইটার ক্লিপ দিয়ে আজকে শেষ করব। এই ক্লিপটা দেখার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন এই উগ্র ডানপন্থী ধান্দাবাজদেরকে যে যেখানে যেভাবে পারবেন প্রতিরোধ করুন। এই প্রতিরোধ গানের আর্তনাদ দিয়ে শুরু হোক, আমার আপনার আর্তনাদ সেটাকে আরো ধ্বনিত করুক, প্রতিধ্বনিত করুক এবং বাংলাদেশকে এই অশুভ শকুনদের হাত থেকে উদ্ধার করুক।